হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এসএলএসটি ইতিহাস প্রস্তুতির যে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 7। এই পার্টে কোন টপিকটি থাকবে তা বোঝার জন্য চলো প্রথমে একটু সিলেবাসটা দেখে নিই। গত দিনের ভিডিওতে আমরা পোস্ট মৌরিয়ান টাইম ইন ইন্ডিয়া ডিউরিং 200 BC টু 300 CE অর্থাৎ মৌর্য পরবর্তী যুগের যে ভারত, খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে যে সময়কাল, অর্থাৎ মৌর্য যুগের পরবর্তী সময় থেকে গুপ্ত যুগের পূর্ববর্তী সময়ের মধ্যে এই যে 500 বছরের ইতিহাস, তার ওপর আমরা এমসিকিউ সলভ করেছিলাম। তো সিলেবাস অনুযায়ী আজকে আমরা যে টপিকটি কভার করব তা হচ্ছে ইম্পেরিয়াল গুপ্তাস, অর্থাৎ সাম্রাজ্যবাদী গুপ্তদের সম্পর্কে। তো সরাসরি এমসিকিউতে যাওয়ার আগে চলো মানচিত্রের সাহায্যে একটি ছোট্ট ধারণা আগে নিয়ে নিই। গত দিনের আলোচনায় আমরা উত্তর ভারতে কুষাণ সাম্রাজ্য এবং দক্ষিণ ভারতে সাতবাহনদের শক্তিশালী রাজবংশ হিসেবে দেখেছিলাম। তো আজকের আলোচনায় ভারতবর্ষের মানচিত্রে কী ধরনের পরিবর্তন ঘটছে তা একবার দেখো। খেয়াল করে দেখো, উত্তর ভারতের একটা বিরাট অংশ জুড়ে এ সময় তৈরি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, বা বলতে পারো এই বিরাট অংশের ওপর গুপ্তদের সরাসরি কন্ট্রোল থাকছে। এবং দক্ষিণ ভারতে সাতবাহনদের সরিয়ে দিয়ে বা সাতবাহনদের অবসানের পর এ সময় ঠিক এই অঞ্চলে, প্রধানত মহারাষ্ট্র অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাকাটক রাজবংশ। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রেখো যে গুপ্তদের সঙ্গে বাকাটকদের কিন্তু সদ্ভাব বজায় ছিল। আলোচনা শুরুতেই আমি এই মানচিত্রটা কেন দেখালাম, কারণ এই ধারণাটা তোমাদের যদি মাথায় থাকে বা মানচিত্রটা তোমাদের যদি মনে রাখতে পারো, তাহলে সম্পূর্ণ আলোচনা চলাকালীন বিভিন্ন প্রসঙ্গ যখন আসবে, দেখবে যে এই ছবিটা তোমাদের বিভিন্ন বিষয়কে রিলেট করতে সাহায্য করছে। তো এই গুপ্ত সাম্রাজ্যের ওপর আমরা প্রধানত যে টপিকগুলো কভার করব তা হচ্ছে সোর্সেস বা উপাদান। এই উপাদানের মধ্যে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান প্রধানত আমাদের দেখতে হবে। আর এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা এবং লেখ, এই বিষয়টা আমাদের গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। এরপর হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অব দ্য গুপ্তাস, মানে গুপ্তদের যে রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে বা কোন রাজাদের হাত ধরে গুপ্তরা একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল, শেষ গুপ্ত শাসক কে ছিলেন, ইত্যাদি ইত্যাদি এই অংশের মধ্যে আসবে। এরপর হচ্ছে গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গুপ্তদের সময় প্রশাসনিক কাঠামো কেমন ছিল, কেন্দ্র এবং প্রদেশে শাসনকর্তাদের কি বলা হতো, ইত্যাদি বিষয় আমরা এই গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন অংশে কভার করার চেষ্টা করব। এছাড়া গুপ্তযুগের সময়কালের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে স্থাপত্য, ভাস্কর্য এবং সাহিত্যকে আমরা গুরুত্ব দিয়ে দেখব, এবং এই সময়কার ধর্ম। তাহলে এবার চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন? প্রশ্নটি এসএলএসটি 2016 9-10 এসছিল। অপশানগুলো দেখো: কুমারগুপ্ত, বিক্রমাদিত্য, স্কন্দগুপ্ত, বুধগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্কন্দগুপ্ত। সাফল্যের সঙ্গে হুন আক্রমণকে প্রতিরোধ করার জন্য ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। মুদ্রা রাক্ষসের রচয়িতা ছিলেন? এই প্রশ্নটি এসএলএসটি 2016 9-10 এসছিল। অপশানগুলো দেখো: বিশাখ দত্ত, বাণভট্ট, কলহন, কৌটিল্য। খুব কমন প্রশ্ন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিশাখ দত্ত। নেক্সট কোশ্চেন দেখো। গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন কি ইঙ্গিত দেয়? এই প্রশ্নটি এসএলএসটি 2016 11-12 এসেছিল। তো অপশানগুলো দেখো: নতুন স্বর্ণ খনি আবিষ্কার, ঊর্ধ্বহারে মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন, গুপ্ত সম্রাটদের সোনা আমদানি। তো বুঝতেই পারছো যে প্রশ্নটি কিন্তু একটু কনসেপচুয়াল। তো অপশানগুলো খেয়াল করো। প্রথম যে অপশানটি, নতুন স্বর্ণখনি আবিষ্কার, দেখেই মনে হচ্ছে যে এটি উত্তর হওয়া উচিত নয়। অপশান ডি কে দেখো, গুপ্ত সম্রাটদের সোনা আমদানি,
এটাও কিন্তু সঠিক কারণ নয় যে গুপ্ত যুগে যে বহুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন হয়েছিল তার কারণ হিসেবে আমরা কোথাও এমন পাই না যে গুপ্ত সম্রাটরা এই সময় প্রচুর পরিমাণে সোনা আমদানি করতেন। এবার দেখো অপশান বি এবং অপশান সি। প্রথমে আমি তোমাদের বলবো যে অপশান সিটাকে দেখো, বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন। গতদিনের যে এমসিকিউ সেশন সেখানে আমরা দেখেছিলাম যে সাতবাহন বা কুষাণ শাসকরা তাদের সঙ্গে রোমের দারুণ বাণিজ্য চলছিল এবং কুষাণ শাসকরা সিল্ক রুটকে কন্ট্রোল করায় তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও সেই সময় দারুণ হয়েছিল। রোম থেকে সে সময় প্রচুর পরিমাণে সোনা এবং রূপোর মুদ্রা ভারতবর্ষে বাণিজ্যের সূত্রে আসছিল। কিন্তু গুপ্ত যুগের সময় থেকেই ক্রমশ রোমের সঙ্গে ভারতের বাণিজ্যের অবনতি ঘটতে লাগলো। তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে ইউরোপে সেই সময় রোমান সাম্রাজ্য বারবার বিভিন্ন বহিরাগত শক্তির আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং একই সঙ্গে ভারতবর্ষেও এ সময় হুন আক্রমণের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছিল। হুনরা এই সময় মধ্য এশিয়া এবং ইউরোপের একটা বিরাট অংশে তাদের কন্ট্রোল তৈরি করেছিল, ফলে বাণিজ্যের বড় ধরনের একটি ক্ষতি কিন্তু এই সময় হচ্ছিল। এই কারণে বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন যে গুপ্তযুগে হয়েছিল এটা কিন্তু বলা যাবে না। এ সত্ত্বেও দেখা গেছে গুপ্তযুগে যে মুদ্রা এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে স্বর্ণ মুদ্রার পরিমাণই সবচেয়ে বেশি। গুপ্ত রাজারা সবচেয়ে বেশি পরিমাণ স্বর্ণ মুদ্রা বা গোল্ড কয়েন ইস্যু করেছিলেন ওনাদের সময় পর্বে। তো তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো বর্তমান সময় দিয়ে। এখন দেখবে একটা কথা ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়েছে, তা হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে। তো মুদ্রাস্ফীতির খুব সহজ অর্থ হচ্ছে টাকা পয়সার ভ্যালু কমে যাওয়া। মানে একটি 100 টাকার নোট 10 বছর আগে যে পরিমাণ জিনিস ক্রয় করতে পারত, এখন মুদ্রাস্ফীতির জন্য সেই 100 টাকার নোটের সেই ক্রয় ক্ষমতা থাকছে না। সেই পরিমাণ জিনিস কিনতে গিয়ে হয়তো 500 টাকা খরচ করতে হচ্ছে। তো খেয়াল করবে যে এখন 500 টাকা বা 2000 টাকা যেন কোনো ব্যাপারই না। এখন থেকে 10-15 বছর আগে এই 500 টাকা যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করত। ফলে ঐতিহাসিক এবং গবেষকরা মনে করছেন যে গুপ্ত যুগে একদিকে যখন বাণিজ্যের ক্রমশ অবনতি ঘটছে অথচ শাসকরা প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা ইস্যু করছেন, তার পিছনে একটি বড় কারণ হতে পারে যে মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য সেই সময় গোল্ড কয়েনকে বেশি পরিমাণে ইস্যু করা হচ্ছিল সিলভার এবং কপার কয়েনের তুলনায়। ওকে, তাহলে এই লজিকে আমাদের সঠিক আনসার হওয়া উচিত অপশান বি, ঊর্ধ্বহারে মুদ্রাস্ফীতি। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্ত শাসকদের নাম কালানুক্রম অনুসারে সাজাও। তো গুপ্ত বংশের ইতিহাস পড়তে গিয়ে গুপ্ত রাজাদের এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার, এটা কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তেই হবে। ওকে, তাহলে এখানে দেখি কোন কোন শাসকদের নাম রয়েছে। সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, ঘটোৎকচগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে অপশানগুলো দেখো। এই অপশান অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান এ। কেন অপশান এ চলো একটু দেখে নিই। ঘটোৎকচগুপ্ত, এখানে যে শাসকদের লিস্ট দেওয়া আছে তার মধ্যে উনি ছিলেন প্রথম। তারপর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত এবং তারপর হচ্ছে স্কন্দগুপ্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সাহিত্যে প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের উল্লেখ পাওয়া যায়? অপশানগুলো দেখো। দেবী চন্দ্রগুপ্তম, কৌমুদী মহোৎসব, মৃচ্ছকটিকম, অভিজ্ঞান শকুন্তলম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কৌমুদী মহোৎসব। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর পুত্রবধূ বিজয় ভট্টারিকার লেখা এই কৌমুদী মহোৎসব নাটক। এই নাটক থেকে আমরা প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের উল্লেখ পাই। নেক্সট কোশ্চেন, প্রথম চন্দ্রগুপ্ত সম্বন্ধে কোন তথ্যটি ঠিক নয়? অপশানগুলো দেখো। তিনি লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত, তিনি ঘটোৎকচগুপ্তের পুত্র, তিনি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেছিলেন,
তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্তই প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন, এটা ঠিক। লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকেও তিনি বিবাহ করেছিলেন। তিনি ঘটোৎকচ গুপ্তের পুত্রও ছিলেন, এটাও ঠিক। তাহলে অপশান এ এই তথ্যটি কিন্তু সঠিক নয়, কারণ লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তকে বলা হয়। নেক্সট কোশ্চেন, গুপ্তাব্দ প্রবর্তন করেন? অপশানগুলো দেখো, শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। খুব কমন একটি প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত সম্ভবত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এই সময় থেকেই তিনি গুপ্তাব্দ নামে একটি নতুন অব্দের প্রচলন করেন। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্ত সম্বন্ধে নিম্নলিখিত কোন তথ্যটি হরিসেনের এলাহাবাদ প্রশস্তিতে উল্লিখিত নেই? অপশানগুলো দেখো, তার পিতা তাকে শাসক রূপে মনোনীত করেছিলেন, তিনি একজন কবি ছিলেন, তার মা ছিলেন কুমার দেবী, তিনি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তাহলে প্রশ্ন অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে তিনি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। এই বিষয়টি কিন্তু হরিসেনের এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখ করা নেই। তো সমুদ্রগুপ্তের এই বিষয়টি আমরা কিভাবে জানতে পারি? এটা জানতে পারি তার মুদ্রা থেকে। সমুদ্রগুপ্তের সময় যে মুদ্রা প্রচলিত হয়েছিল, সেই মুদ্রা থেকে তিনি যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন তা জানা যায়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজাকে কবিরাজ বলা হতো? অপশানগুলো দেখো, প্রথম কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত। খুব কমন প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন তার এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলেছেন। যদিও সমুদ্রগুপ্তের রচিত কোনো কাব্যগ্রন্থ এখনো পর্যন্ত ঐতিহাসিক বা গবেষকদের হাতে আসেনি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সারিটি ঠিক নয়? অপশানগুলো দেখো, একদিকে আমরা দেখছি যে সমুদ্রগুপ্ত দ্বারা পরাজিত রাজা, আর একদিকে হচ্ছে রাজ্যের নাম। তাহলে মহেন্দ্রগিরি পৃষ্ঠপুরম, মন্তরাজ এরণ্ডপল্ল, বিষ্ণুগোপ কাঞ্চি, ব্যাঘ্ররাজ মহাকান্তার। আমরা জানি যে এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে যুদ্ধে পরাজিত করেছিলেন, তার উল্লেখ আছে, এবং উত্তর ভারতের 9 জন রাজাকে উনি যুদ্ধে পরাজিত করছেন। তো এই নামগুলো দেখেই তোমরা মোটামুটি গেস করতে পারছো যে এই রাজারা সবাই হচ্ছেন দক্ষিণ ভারতের রাজা। তো কোন রাজা কোন রাজ্যে শাসন করতেন সেগুলো পাশাপাশি দেওয়া আছে, একটি সঠিকভাবে দেওয়া নেই, সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মন্তরাজ এরণ্ডপল্ল। এটা কিন্তু সঠিক নয়। তাহলে সঠিকটা কি? চলো একটু দেখি। দেখো, আমি এখানে সেই 12 জন রাজার এবং তাদের রাজ্যের একটা লিস্ট বানিয়ে দিয়েছি। তো মন্তরাজ ছিলেন কৌরলের রাজা। ওকে, তো এখানে আমরা আরেকটু দেখে নিই যে সভাকবি হরিসেন তার এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি, আচ্ছা একটু মনে রেখো যে এলাহাবাদের বর্তমান নাম যেহেতু প্রয়াগ, তাই পরীক্ষাতে অনেক সময় এলাহাবাদ প্রশস্তি না দিয়ে প্রয়াগ প্রশস্তিও আসতে পারে, তাতে কনফিউজড হওয়ার কোনো বিষয় না, দুটো কিন্তু একই। এতে বলেছেন যে দক্ষিণ ভারতের রাজাদের প্রতি সমুদ্রগুপ্তের নীতি ছিল গ্রহণ, মোক্ষ এবং অনুগ্রহ। এই নীতি, এটা দিয়েও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে উনি যে দখল করছেন এটা হচ্ছে গ্রহণ, তারপর সেখানকার রাজাদের উনি মুক্ত করে দিচ্ছেন, এটা হচ্ছে মোক্ষ, এবং পরে তাদের রাজ্যও ফেরত দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে অনুগ্রহ। যদিও এই রাজাদের সার্বভৌমিকতা কিন্তু উনি ফেরাননি, মানে এই রাজারা সবাই সমুদ্রগুপ্তের অধীনে থেকে তাকে বাৎসরিক কর প্রদানের শর্তে নিজের নিজের রাজ্যে রাজ্য শাসনের অধিকার পেয়েছিলেন। ওকে, তো এই যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি, এই নীতিকে খেয়াল করে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছেন। এটাও খুব কমন একটা প্রশ্ন এবং
ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, বা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কার রাজসভায় ছিলেন? অপশানগুলো দেখো, বুধগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সমুদ্রগুপ্ত। অনেক ঐতিহাসিক মনে করেন যে বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু সমুদ্রগুপ্তের রাজসভায় একজন মন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন গুপ্ত রাজা শ্রীলঙ্কার রাজা মেঘবর্ণকে বৌদ্ধ গয়ায় একটি বৌদ্ধ বিহার নির্মাণের অনুমতি দিয়েছিলেন? অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সমুদ্রগুপ্ত। তো পরপর এই দুটি প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে ধর্মীয় বিষয়ে সমুদ্রগুপ্ত কিন্তু যথেষ্ট উদার ছিলেন। নেক্সট কোশ্চেন, গুপ্ত সময়কালের মুদ্রা সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য? অপশানগুলো দেখো, সামনে এবং পেছনে দুদিকেই শুধু রাজার ছবি ও তারিখ ছিল, সামনে এবং পেছনে দুদিকেই একজন দেবীর ছবি ও তারিখ ছিল, সামনের দিকে রাজার ও পেছনের দিকে দেবদেবীর ছবি থাকত, সামনের দিকে রাজার ছবি ও পেছনে তারিখ লেখা থাকত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সামনের দিকে রাজার ও পেছনের দিকে দেবদেবীর ছবি থাকত। এটা তোমরা মনে রাখবে যে গুপ্ত যুগের সময়কালে যে মুদ্রাগুলো পাওয়া গেছে তার একদিকে সেই সময়কার যে রাজা কয়েন ইস্যু করছেন তার ছবি, এবং তার অপোজিট বা রিভার্স যে সাইড সেদিকে কোনো একজন দেবদেবীর ছবি থাকত। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্রগুপ্তের ব্যাঘ্র হন্তা বা টাইগার স্লেয়ার মুদ্রার বিপরীত দিকে কোন দেবীর প্রতীক দেখা যায়? তাহলে অপশনগুলো দেখো, লক্ষ্মী, দুর্গা, অর্দক্ষ, গঙ্গা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গঙ্গা। এটা ভালোভাবে বোঝার জন্য চলো কয়েনটা একটু দেখে নিই। এই হচ্ছে সমুদ্রগুপ্তের ব্যাঘ্রহন্তা বা টাইগার স্লেয়ার গোল্ড কয়েন। খেয়াল করে দেখো খুব মাইনিউটলি, এখানে সমুদ্রগুপ্ত একটা তীর ধনুক দিয়ে এই যে বাঘ, এই বাঘটিকে তিনি হত্যা করছেন। আর এই কয়েনটিরই রিভার্স সাইড বা অপোজিট সাইডে এই যে দেবী দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন দেবী গঙ্গা। আর একটা কয়েন তোমাদেরকে দেখাই, খুব পপুলার সমুদ্রগুপ্তের সময়কালের। এই দেখো, এই হচ্ছে সমুদ্রগুপ্তের বীণা বাজানোর প্রতীকযুক্ত গোল্ড কয়েন। এটা থেকে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন গুপ্ত সম্রাটের মুদ্রায় বীণা বাজানোর প্রতীক দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে গোল্ড কয়েন তার রিভার্স সাইডে দেখছো যে একজন দেবী বসে আছেন, উনি হচ্ছেন দেবী লক্ষ্মী। তাহলে নিশ্চয়ই তোমরা এর আগের যে প্রশ্নটি আমি রেখেছিলাম এই প্রশ্নে এসে বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে? অপশানগুলো দেখো, মুদ্রারাক্ষস, মৃচ্ছকটিকম, মালবিকাগ্নিমিত্রম, দেবী চন্দ্রগুপ্তম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম নাটকে দেখানো হয়েছে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন, কিন্তু রামগুপ্তের অযোগ্যতার কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে পরাজিত ও নিহত করে সিংহাসন দখল করেন। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভে যে রাজার কথা বলা হয়েছে ঐতিহাসিকদের মতে তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তোমরা একটু মেহরৌলি স্তম্ভটা দেখো, এই হচ্ছে দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভ, যেটি কুতুব মিনারের কাছেই অবস্থিত। এই লৌহস্তম্ভের গায়ে চন্দ্র নামে জনৈক রাজার দিগ্বিজয়ের কথা বর্ণিত আছে।
তো অনেক ঐতিহাসিক মনে করেন যে এই চন্দ্র বলতে হয়তো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথাই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাধিটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেননি? অপশানগুলো দেখো, বিক্রমাদিত্য, নরেন্দ্রচন্দ্র, সিংহচন্দ্র, পরক্রমাঙ্ক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পরক্রমাঙ্ক। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কি উপাধি উনি মোটামুটি নিয়েছিলেন তার একটা লিস্ট আমি এখানে করে দিয়েছি। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর আরেকটি নাম ছিল দেবগুপ্ত, এটাও তোমরা মনে রেখো। এছাড়া দেবশ্রী, দেবরাজ, নরেন্দ্র সিংহ, সিংহ বিক্রম, পরম ভাগবত, আর এখানে তো তিনটি অপশান দেখছোই যে বিক্রমাদিত্য, নরেন্দ্রচন্দ্র এবং সিংহচন্দ্র। এত উপাধি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। আর এই পরক্রমাঙ্ক এই উপাধিটা ছিল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের। তো সমুদ্রগুপ্তের কয়েকটা উপাধি প্যারালালি একটু দেখে রাখো, যেমন অশ্বমেধ পরাক্রম, পরক্রমাঙ্ক, সর্বরাজচ্ছেত্তা, অপ্রতিরথ, কবিরাজ। ওকে, তো তোমরা মনে রাখবে যে গুপ্ত যুগের যারা উল্লেখযোগ্য শাসক ছিলেন তারা কি কি উপাধি নিয়েছিল, এই রকম তোমরা একটা লিস্ট করে সেটাকে কিন্তু নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটকে সকারি বলা হয়? খুব কমন একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এটাও একটা ওনার উপাধি। আগের লিস্টে আমি ইচ্ছা করে দিইনি, পরের প্রশ্নটা রাখবো বলে। চলো বিষয়টিকে মানচিত্রে আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি। এই যে তোমরা মানচিত্রে অংশটা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো যে এটি হচ্ছে গুপ্তদের টেরিটরি ছিল। তার বাইরে এই গুজরাট অঞ্চলে ছিল শকদের শাসন। পশ্চিমের শক বা শকক্ষত্রপ বলা হতো। তো এই জায়গার কিন্তু ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট ছিল। এই গুজরাটে যে সমস্ত বন্দরগুলো ছিল, এই বন্দরের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষের জলপথে বাণিজ্য চলত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপলব্ধি করেন যে এই অঞ্চলের ওপর যদি উনি কন্ট্রোল তৈরি করতে পারেন তা গুপ্ত সাম্রাজ্যের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করতে পারে। তো আমি শুরুতেই বলেছিলাম যে বাকাটকদের সঙ্গে গুপ্তদের কিন্তু সুসম্পর্ক ছিল। এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে বাকাটকদের সহযোগিতা নিয়ে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই অঞ্চল থেকে শকদের দমন করছেন এবং বিতাড়িত করছেন, করে উনি সকারি উপাধি গ্রহণ করছেন। এই সময় গুজরাটের শক শাসক ছিলেন তৃতীয় রুদ্রসিংহ। এইটাও তোমরা মনে রেখো, কারণ এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাটের কোন শক শাসককে যুদ্ধে পরাজিত করেছিলেন এই রকম প্রশ্ন দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, নবরত্ন কোন গুপ্ত রাজা রাজসভায় ছিল? খুব কমন কোশ্চেন। অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো আমরা নবরত্নদের একবার একচোখে দেখে নিই। দেখো, কালিদাস, অমরসিংহ, বরাহমিহির, বড়রুচি, ঘটকপ্পর, খপনক, শঙ্কু, বেতালভট্ট, ধন্বন্তরী। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়? অপশানগুলো দেখো, তার দরবারে কালিদাস ও অমরসিংহ ছিলেন বিখ্যাত কবি। তিনি বিবাহ সম্পর্ক ও পররাজ্য আক্রমণ উভয়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেন। তিনি কুবের নাগ নামে এক নাগ রাজকন্যাকে বিবাহ করেন। তিনি নিজের কন্যা প্রভাবতীকে অসম রাজ্যের এক রাজার সঙ্গে বিবাহ দেন। তাহলে তার দরবারে কালিদাস ও অমরসিংহ ছিলেন বিখ্যাত কবি, এটা তো ঠিক এর আগের প্রশ্ন থেকেই আমরা জানলাম যে নবরত্নের মধ্যে এই দুজন রত্ন ছিলেন। তিনি বিবাহ সম্পর্ক, পররাজ্য আক্রমণ উভয়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেন, এটাও ঠিক, কারণ এই যে সিতে যে অপশানটা আছে কুবের নাগ, নাগ রাজকন্যা, তাকে সত্যি উনি বিবাহ করেছিলেন। ফলে বিবাহ সম্পর্ক করার মাধ্যমে সাম্রাজ্য বিস্তার কিন্তু উনি করেছিলেন। আর পররাজ্য আক্রমণের বিষয়টা তো আমরা দেখলাম যে গুজরাট থেকে উনি শকদের বিতাড়িত করছেন।
এইবার তিনি নিজের কন্যা প্রভাবতীকে অসম রাজ্যের এক রাজার সঙ্গে বিবাহ দেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তা ছিলেন, কিন্তু প্রভাবতীকে উনি অসম রাজ্যের রাজার সঙ্গে কিন্তু বিবাহ দেননি। তাহলে প্রশ্ন অনুযায়ী অপশান ডি এখানে হচ্ছে কারেক্ট আনসার। তো প্রভাবতীকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিয়ে দিয়েছিলেন বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। এটাও তোমরা গুরুত্ব দিয়ে মনে রেখো যে প্রভাবতী গুপ্তার সঙ্গে কার বিবাহ হচ্ছে, তার নাম। আর আমরা শুরু থেকেই যেটা বুঝতে পারছি এবং শুরু থেকেই আমি যেটা তোমাদের বলার চেষ্টা করছি যে গুপ্তদের সঙ্গে বাকাটকদের কিন্তু ভালো সম্পর্ক ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যাকে বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দানের মাধ্যমে এই সম্পর্ককে আরও মজবুত করেন। এবং আমি একটু আগেই বললাম যে সুফলও উনি পেয়েছিলেন। বাকাটকদের সহযোগিতা নিয়েই উনি পশ্চিমের গুজরাট থেকে শকদের খুব সহজেই বিতাড়িত করতে পেরেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন করেন? অপশানগুলো দেখো, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের কাছ থেকে গুজরাট বিজয়ের পর তিনি ওই অঞ্চলের জন্য শক-ক্ষত্রপ মুদ্রার অনুকরণে রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশানগুলো দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েন আনুমানিক 400 থেকে 411 খ্রিস্টাব্দ এই সময় পর্বে ভারত পরিভ্রমণ করেন। তার ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম ফো কুও কি। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্ত যুগে বিখ্যাত মহিলা শাসক ছিলেন কুমার দেবী, রাজ্যশ্রী, কুবেরনাগ, প্রভাবতী গুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রভাবতী গুপ্ত। বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর সময় তার পুত্ররা নাবালক থাকায় প্রভাবতী গুপ্ত পুত্রের প্রতিনিধি রূপে রাজ্যের শাসনভার স্বহস্তে গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটের সময়কালে সব থেকে বেশি সংখ্যক লিপি বা লেখ আবিষ্কৃত হয়েছে? অপশানগুলো দেখো, বুধগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রথম কুমারগুপ্ত। চলো বিষয়টা সম্পর্কে আমরা আরেকটু ইনফরমেশন নিয়ে নিই। এখনো পর্যন্ত গুপ্ত যুগের 42টি লেখ বা লিপি পাওয়া গেছে। ওকে, মানে ঐতিহাসিক গবেষকরা এখনো পর্যন্ত গুপ্ত যুগের 42টি লেখ বা লিপি পেয়েছেন। এর মধ্যে গুপ্ত যুগের উল্লেখযোগ্য যে শাসকরা ছিলেন তাদের সময়কালের কটি লেখ বা লিপি পাওয়া গেছে একটু দেখো। যেমন সমুদ্রগুপ্তের সময়কার পাওয়া গেছে 4টি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পাওয়া গেছে 6টি, প্রথম কুমারগুপ্তের সময় পাওয়া গেছে 14টি, স্কন্দগুপ্তের সময় পাওয়া গেছে 5টি, বুধগুপ্তের সময় পাওয়া গেছে 7টি। উল্লেখযোগ্য এই সমস্ত শাসকদের সময় মোটামুটি এই সংখ্যায় লেখ বা লিপি পাওয়া গেছে। পরবর্তী গুপ্ত শাসকদের সময় আরও কিছু পাওয়া গেছে। তো এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে প্রথম কুমারগুপ্তের সময় সবচেয়ে বেশি 14টি লেখ বা লিপি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন গুপ্ত রাজা শক্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রথম কুমারগুপ্ত। হিউয়েনসাং উনিও একজন চৈনিক পরিব্রাজক ছিলেন এবং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে আসেন। তিনি বলেছেন যে শক্রাদিত্য নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। তো দেবরাজ ইন্দ্রের আর এক নাম হচ্ছে শুক্র। আবার প্রথম কুমারগুপ্ত উনি মহেন্দ্রাদিত্য এই উপাধি নিয়েছিলেন, ফলে ওনার নামে মহেন্দ্র মানে ইন্দ্রের আর এক নাম থাকছে। এর থেকে ঐতিহাসিকরা যেটা মনে করেন
যে শক্রাদিত্য এবং প্রথম কুমার গুপ্ত একই ব্যক্তি ছিলেন। এছাড়াও এই প্রথম কুমার গুপ্ত তিনিও অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করেছিলেন। আমরা এর আগে জেনেছি যে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। আরেকজন গুপ্ত শাসক প্রথম কুমার গুপ্ত, তার মুদ্রা থেকেও আমরা জানতে পারি যে তিনিও অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট মৌর্যদের নির্মিত সুদর্শন হ্রদ দ্বিতীয়বারের জন্য পুনর্নির্মাণ করেন? অপশানগুলো দেখো, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের জুনাগড় বা গিরনার যে শিলালেখ, সেখান থেকে এই বিষয়টি আমরা জানতে পারি। স্কন্দগুপ্ত সৌরাষ্ট্রের প্রশাসক হিসেবে পর্ণদত্তকে নিয়োগ করেন। পর্ণদত্ত ও তার পুত্র চক্রপালিতের তত্ত্বাবধানে এই যে সুদর্শন হ্রদ, তার সংস্কার হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোন লেখ থেকে গুপ্ত যুগের হুন আক্রমণের কথা জানা যায়? অপশানগুলো দেখো, ভিতারি স্তম্ভলেখ, খালিমপুর তাম্রলেখ, এলাহাবাদ স্তম্ভলেখ, ইন্দোর তাম্রশাসন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভিতারি স্তম্ভলেখ। এটি স্কন্দগুপ্তের রাজত্বকালে উৎকীর্ণ হয়েছিল এই স্তম্ভলেখটি। নেক্সট কোশ্চেন, কোন তাম্রশাসন থেকে বুধগুপ্তের সময়কালীন জমি বন্দোবস্ত সম্বন্ধে তথ্য জানা যায়? অপশানগুলো দেখো, দামোদরপুর তাম্রশাসন, গয়া তাম্রশাসন, ইন্দোর তাম্রশাসন, পাহাড়পুর তাম্রশাসন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পাহাড়পুর তাম্রশাসন। পাহাড়পুর এই জায়গাটি বর্তমান বাংলাদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? অপশানগুলো দেখো, নরসিংহগুপ্ত, বুধগুপ্ত, দ্বিতীয় কুমার গুপ্ত, বিষ্ণুগুপ্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বিষ্ণুগুপ্ত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি গুপ্তদের সম্পর্কে সত্য নয়? অপশানগুলো দেখো, তারা প্রধানত উত্তর ও মধ্য ভারতে রাজত্ব করত, রাজপদ ছিল বংশগত এবং সিংহাসন সর্বদা জ্যেষ্ঠ পুত্র পেত, পূর্বের তুলনায় বিচার ব্যবস্থা অনেক বেশি উন্নত ছিল, ভূমি রাজস্ব বেড়েছিল এবং ব্যবসা বাণিজ্যের ওপর কর কমেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাজপদ ছিল বংশগত এবং সিংহাসন সর্বদা জ্যেষ্ঠ পুত্র পেত। খেয়াল করে দেখো, এই পুরো বাক্যের মধ্যে অর্ধেক কিন্তু ঠিক, রাজপদ বংশগতই ছিল মোটামুটি, কিন্তু সিংহাসন সর্বদা জ্যেষ্ঠ পুত্র পেত না। এর উল্লেখ আমরা একাধিক ইনসিডেন্টের মধ্যে দেখেছি। যেমন সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রামগুপ্ত যে বিতর্ক, বলা হয় যে রামগুপ্ত সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসন দখল করছেন। একই ঘটনা আমরা স্কন্দগুপ্তের সময়ও দেখছি এবং তার পরবর্তী গুপ্ত শাসকদের মধ্যেও দেখা গেছে এই রকম সিংহাসন দখলের লড়াই, এবং সেই দখলে জ্যেষ্ঠ সন্তানকে সরিয়ে দিয়ে তার কনিষ্ঠ ভ্রাতারা কিন্তু সিংহাসন দখল করছে। তো রাজপদ বংশানুক্রমিক হলেও জ্যেষ্ঠ পুত্র সবসময় সেই সিংহাসনে বসার অধিকার পেত না। তো নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা কার রচনা? অপশানগুলো দেখো, বরাহমিহির, শূদ্রক, বানভট্ট, হরিসেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বরাহমিহির। গুপ্তযুগের একজন খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এই বরাহমিহির। তার লেখা আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। এটাও তোমরা মনে রেখো, প্রশ্নে অনেক সময় পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা এইভাবেও আসতে পারে। বৃহৎ সংহিতা গ্রন্থে মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব, ভূগোল, স্থাপত্য, মূর্তিবিদ্যা ও তৎকালীন সমাজের নানা দিক আলোচিত হয়েছে। নেক্সট কোশ্চেন, গুপ্তযুগে রচিত সংস্কৃত নাটকে নারী ও শূদ্রেরা কি ভাষায় কথা বলতো? অপশানগুলো দেখো, পালি, সংস্কৃত, প্রাকৃত, সুরসেনী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রাকৃত। তো এই প্রশ্নটি থেকে আমরা যেটা বুঝতে পারছি
যে সংস্কৃত নাটকে নারীরা প্রাকৃত ভাষায় কথা বলছে, তার মানে নারীদের এই সময় শিক্ষার যে সুযোগ অনেকটা কমে এসছিল তা বোঝা যাচ্ছে, এবং সমাজে নারীদের অবস্থার অবনতিও হয়েছিল। নেক্সট কোশ্চেন, গুপ্তযুগে স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল? অপশানগুলো দেখো, দিনার, শতমান, বরাহ, মোহর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দিনার। এখানে আরেকটু দেখে নাও যে স্বর্ণমুদ্রাকে দিনার বা কখনো কখনো সুবর্ণও বলা হতো, আর গুপ্তযুগের যে রৌপ্য মুদ্রা তাকে বলা হতো রূপক। এটি দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্তযুগের কোন বইটিকে মৌর্য যুগের কৌটিল্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশানগুলো দেখো, কামন্দকের নীতিসার, দণ্ডির দশকুমার চরিত, শূদ্রকের মৃচ্ছকটিকম, বিশাখ দত্তের মুদ্রারাক্ষস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কামন্দকের নীতিসার। গ্রন্থখানি কৌটিল্যের অর্থশাস্ত্রের অনুকরণে রচিত। রাষ্ট্রনীতি ও রাষ্ট্র ব্যবস্থা এই গ্রন্থের বিষয়বস্তু। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গ্রন্থখানি একসময় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। নেক্সট কোশ্চেন, অগ্রহার কি? অপশানগুলো দেখো, ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান প্রথা, গরিবদের জমিদান, অভিজাতদের মধ্যে ভূমি বন্টন, রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে জমিদান। তো এর সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান প্রথা। এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে দক্ষিণ ভারতে যে সাতবাহন বংশ বা সাতবাহনদের যে শাসনকাল, সেই সময় থেকেই এই রকম ব্রাহ্মণ, পুরোহিত, শ্রমণ, হিন্দু মন্দির, বৌদ্ধ ও জৈন মন্দির, মঠ বা বিহারগুলোকে সেই সময় রাজারা নিষ্কর বা ট্যাক্স ফ্রি জমি দিতেন। সাতবাহনদের সময় থেকে এই প্র্যাকটিসটা শুরু হয়েছিল, আর গুপ্ত যুগে এসে এটা ব্যাপক আকার ধারণ করল। বিভিন্ন রাজা, রাজকর্মচারী এবং ধনী সম্ভ্রান্ত ব্যক্তিরা অনেক সময় এইরকম নিষ্কর জমিদান করতেন। উদ্দেশ্য ছিল পুণ্য অর্জন করা। তো ঐতিহাসিক রামশরণ শর্মা তার গবেষণায় দেখিয়েছেন যে এই যে অগ্রহার ব্যবস্থা, এটি কিন্তু ভারতবর্ষে ফিউডালিজম বা সামন্ততন্ত্রের যে কালচার অর্থনৈতিক ক্ষেত্রে, সেটাকে নিয়ে এসছিল। নেক্সট কোশ্চেন, গুপ্তযুগে কোনটি জমি পরিমাপের একক নয়? অপশানগুলো দেখো, দ্রোণবাপ, আড়বাপ, পাটক, খিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, খিল। খেয়াল করো, আড়বাপ, দ্রোণবাপ, কুল্লবাপ, পাটক, এইগুলো হচ্ছে জমি পরিমাপের একক। এর মধ্যে যেটা ছোট ইউনিট এই চারটির মধ্যে, তা ছিল আড়বাপ। এই আড়বাপ বলতে 1.2 থেকে 1.5 বিঘা এই পরিমাণ জমিকে বোঝানো হতো। আর পাটক বলতে অনেক বড় অ্যামাউন্টের যে জমি তাকে বোঝানো হতো। তাহলে খিল এখানে কি? খিল ছিল গুপ্তযুগের যে পতিত বা অনাবাদী জমি, তাকে বলা হতো খিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ আবিষ্কার করেন কে? আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ভট্টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আর্যভট্ট। এই আর্যভট্ট ছিলেন গুপ্তযুগের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, আমরা সবাই সেটা জানি। আর্যভট্টীয়, আর্য সিদ্ধান্ত প্রভৃতি জ্যোতির্বিজ্ঞানের ওপর তার বিখ্যাত গ্রন্থ। এগুলো তোমরা মনে রেখো, অনেক সময় এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। তাকে বীজগণিতের জনক বলা হয়। পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তিত হয়। আহ্নিক গতি ও বার্ষিক গতি, এছাড়া তো আমরা দেখছি যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের কারণও উনি বলেছিলেন। এছাড়া বছরে 365 দিন, এই সমস্ত, এছাড়া শূন্যের যে ব্যবহার ইত্যাদি, এগুলো কিন্তু আর্যভট্ট প্রথম তার ব্যাখ্যা দিচ্ছেন। ওকে, নেক্সট কোশ্চেন, গুপ্তযুগে ক্ষেত্র বলতে বোঝাতো? অপশানগুলো দেখো, অকর্ষিত জমি, কর্ষণযোগ্য জমি, পশুচারণ জমি, আবাস জমি।
তাহলে ক্ষেত্র বলতে কি বোঝানো হতো? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কর্ষণযোগ্য জমি বা চাষযোগ্য জমি, যে জমিতে চাষবাস সম্ভব। ওকে, নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে বলা হতো, কি বলা হতো? মহাবলাধিকৃত, মহাপ্রতিহার, পিলুপতি, সন্ধি বিগ্রহিক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মহাবলাধিকৃত। মহাপ্রতিহার কাকে বলা হতো দেখে নাও। প্রধান দ্বাররক্ষককে। পিলুপতি বলা হচ্ছে হস্তি বিভাগের প্রধানকে, মানে হাতি বিভাগের প্রধান। আর সন্ধি বিগ্রহিক এই কর্মচারীরা, তারা বৈদেশিক যে বিষয়, যুদ্ধ, শান্তি, এই সমস্ত বিষয় তারা দেখতেন। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল, কি ছিল? অপশানগুলো দেখো। পালি, মাগধী, প্রাকৃত, সংস্কৃত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সংস্কৃত। তোমরা মনে রাখবে যে গুপ্ত যুগে সংস্কৃত সাহিত্যের কিন্তু ব্যাপক বিকাশ হয়েছিল। সংস্কৃত সাহিত্যের পুনরুত্থানের যুগ বলা যেতে পারে এই গুপ্ত যুগকে। ওকে, নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগে নবনাট্যকম বইটির মূল বিষয় হল চিকিৎসা, ঋতু, গণিত, জ্যোতিষ। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চিকিৎসা। নেক্সট কোশ্চেন। কালিদাসের রচিত গ্রন্থগুলি হল অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, ঋতুসংহার, কুমার সম্ভবম। তাহলে অপশানগুলোতে বলা হচ্ছে যে এই সবগুলি কালিদাসের রচনা। 1, 2, 3 এবং 4 নম্বরটি কালিদাসের রচনা, 1, 2, 4, 5 এবং 6 নম্বরটি কালিদাসের রচনা, 1, 3, 4 এবং 5 নম্বরটি কালিদাসের রচনা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সবগুলি। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, ঋতুসংহার, কুমার সম্ভবম, এই সবগুলিই কিন্তু কালিদাসের রচনা। কালিদাস ছিলেন গুপ্ত যুগের একজন শ্রেষ্ঠ কবি সাহিত্যিক এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন সভা, তার অন্যতম রত্ন এবং সভাকবি তিনি ছিলেন। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগে রাজ চিহ্ন হিসেবে নিম্নলিখিত কিসের প্রতীক ব্যবহৃত হতো? অপশানগুলো দেখো। গরুড়, শিব, ষাঁড়, লক্ষ্মী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গরুড়। এই হচ্ছে গরুড়ের একটি মূর্তি। নিশ্চয়ই তোমরা জানো যে ভগবান বিষ্ণুর বাহন হচ্ছেন এই গরুড়। তা গুপ্ত যুগের রাজারা তাদের বিভিন্ন যে কপার প্লেটগুলো পাওয়া গেছে, যেখানে বিভিন্ন নির্দেশ আছে, সেই সমস্ত কপার প্লেটে দেখা যায় যে এই গরুড়ের প্রতীক তারা ব্যবহার করেছেন রাজ চিহ্ন হিসেবে। যেমন ধরো আমরা এখন সরকারি চিহ্ন হিসেবে কি অশোক স্তম্ভ ব্যবহার করি, অনেকটা সেই রকম। নেক্সট কোশ্চেন। অজন্তা ছাড়া গুপ্ত যুগে ভারতের দ্বিতীয় গুহাচিত্র কোথায় পাওয়া যায়? মানে গুপ্ত যুগের সময়কালে অজন্তাতে তো গুহাচিত্র পাওয়া গেছিল, এছাড়া ভারতবর্ষের আর কোথায় এই সময়কার গুহাচিত্র পাওয়া গেছে? বাঘ গুহা, ইলোরা গুহা, লোমশ ঋষি গুহা, নাসিক গুহা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মধ্যপ্রদেশের বাঘ গুহা। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগে প্রাদেশিক শাসককে কি বলা হতো? অপশানগুলো দেখো। বিষয়পতি, কুমারামাত্য, সন্ধি বিগ্রহিক, উপরিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরিক। সাধারণভাবে বিষয়পতি ও কুমারামাত্য নামক কর্মচারীরা বিষয় বা জেলার শাসনের দায়িত্বে থাকতেন। ওকে, নেক্সট কোশ্চেন। স্বার্থবাহ কাদের বলা হতো? অপশানগুলো দেখো। ব্যবসায়ী, ভ্রাম্যমান বণিক, সেনাপতি, নগরপাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভ্রাম্যমান বণিক। এই সময়কার বণিকরা অনেক সময় দল বেঁধে পণ্য সামগ্রী বোঝাই করে দেশ বিদেশে ব্যবসা করতে যেতেন। একটি ভ্রাম্যমান বণিক গোষ্ঠীর একজন দলপতি ছিলেন।
এই ধরনের দলপতিকে বলা হতো স্বার্থবাহ। নেক্সট কোশ্চেন, কোন বন্দর দিয়ে উত্তর ভারতে গুপ্তদের বাণিজ্যের অধিকাংশ সম্পন্ন হতো, মানে বাণিজ্য সম্পাদন করা হতো? অপশানগুলো দেখো, তাম্রলিপ্ত, ব্রোচ, কল্যাণ, ক্যাম্বে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তাম্রলিপ্ত। আমাদের বাংলার যে তাম্রলিপ্ত, এই বন্দর এই সময় ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং ইতিমধ্যেই আমরা যে দেখেছিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে ফাহিয়েন চীন থেকে ভারতবর্ষে এসেছিলেন, তিনি যখন দেশে ফিরেছিলেন এই তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমেই কিন্তু উনি চীন দেশে ফিরেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে ভাগ ও হিরণ্য বলতে কি বোঝাতো? অপশানগুলো দেখো, জমি পরিমাপের একক, প্রাদেশিক স্তরের প্রশাসক, রাষ্ট্রের সংগৃহীত কর, পুরোহিতদের ব্যবহৃত ধর্মীয় উপাধি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাষ্ট্রের সংগৃহীত কর। ভাগ ছিল গুপ্তযুগের প্রধান ভূমি রাজস্ব, এবং এই ভূমি রাজস্বের অংশ কি ছিল? 1/6, মানে 6 ভাগের 1 ভাগ। আর হিরণ্য কৃষকদের এই যে রাজস্ব, এটা নগদে বা ক্যাশ টাকায় দিতে হতো। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত রাজার সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, স্কন্দগুপ্ত, বুধগুপ্ত, পুরুগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তো অলরেডি শুরুর দিকে একটি কোশ্চেনে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে, নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছ। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রথম কুমারগুপ্ত। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানীর নাম কি ছিল? অপশানগুলো দেখো, উজ্জয়িনী, কনৌজ, পাটলিপুত্র, প্রয়াগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, উজ্জয়িনী। চলো মানচিত্রে আমরা উজ্জয়িনীকে একটু দেখি। দেখো, এই হচ্ছে মোটামুটি গুপ্তদের সময়কালের তাদের সাম্রাজ্যের যে অংশ। গুপ্তদের প্রধান যে রাজধানী বা প্রথম রাজধানী ছিল এই পাটলিপুত্র, মগধের। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই যে দেখছো উজ্জয়িনী, এই উজ্জয়িনীতে উনি ওনার দ্বিতীয় রাজধানী স্থাপন করছেন। এই ঘটনাটা ঘটছে গুজরাট থেকে শকদের বিতাড়িত করার পর। তো উজ্জয়িনী সেই সময় ভীষণ রকমের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং শহর ছিল। উজ্জয়িনী এই গুপ্ত যুগে এবং গুপ্ত পরবর্তী যুগে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ভারতের বাণিজ্য পথগুলির মধ্যে একটি অন্যতম সংযোগস্থল হয়ে উঠেছিল। মানে উত্তর থেকে দক্ষিণের যে বাণিজ্য পথ, ট্রেড রুটস, এবং পূর্ব পশ্চিমের যে বাণিজ্য পথ ভারতবর্ষের মধ্যে, ইন্টারনাল যে ট্রেড রুটস, তার একটা মিটিং পয়েন্ট বলতে পারো, সংযোগস্থল এই উজ্জয়িনী হয়ে উঠেছিল। এই জন্য এর একটা ভীষণ রকমের গুরুত্ব কিন্তু এ সময় তৈরি হচ্ছে। ওকে, তাহলে এই ছিল গুপ্ত যুগের ওপর আমার নির্বাচিত কিছু এমসিকিউ কোশ্চেন এবং তার আনসার। আশা করি এই সেশনটি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।